আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। প্রজেক্ট ডিএমসিয়ানের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমি তোমাদেরকে বাস্তবতা বলবো, তুলে ধরবো যে আমাদের এই পুরো জার্নিটা কীভাবে শুরু হবে এবং সম্ভাব্য কিভাবে শেষ হবে। অলরেডি কিন্তু আমরা তোমাদেরকে একটা আউটলাইন দিয়ে দিয়েছি, যে আমরা তোমাদেরকে যেভাবে রুটিনে বলে দিয়েছি ওইভাবে আমরা ওই আউটলাইন অনুযায়ী তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। প্রথমেই আমরা একটু আমাদের গল্প শুনতে চাই। আমি তোমাদেরকে একটু আমার গল্প বলবো যে কিভাবে ভাইয়া নিজে সম্ভব করেছে, এবং আমি মনে করি প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা যদি এটা ফলো করো, এটা মানো, এটা বিশ্বাস করো, তাহলে দেখবা যে তোমার পক্ষেও সম্ভব হবে। ভাইয়ার এসএসসি রেজাল্ট দিয়ে শুরু করি, কারণ আমাদের মেডিকেলের যে জার্নিটা শুরু হয় সেটা শুরু হয় এসএসসির রেজাল্ট দিয়ে, তাই না? ভাইয়ার একটু এসএসসির রেজাল্টটা আজকে তোমাদেরকে দেখাবো। এসএসসির রেজাল্টটাতে কি হয়েছিল দেখো। প্রথমে এটা হচ্ছে আমার এসএসসির রেজাল্ট মনে হচ্ছে, হ্যাঁ? তাহলে এই যে ভাইয়ার নাম লেখা আছে, সো এটা নিশ্চয় ভাইয়ার এসএসসির রেজাল্ট। দেখো এইখানে রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, যে ভাইয়া বাংলাতে এ পেয়েছিলাম, ভেরি গুড। তারপরে এ পেয়েছিলাম বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজ, সমাজ বিজ্ঞান, বা আমাদের সময় ছিল এটার নাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সো এটাও আমি খুব একটা ভালো পারি না, বলতে গেলে হয়নি। তবে সবচেয়ে শকিং ব্যাপার হলো, শকিং না আসলে, তখন এটাই প্রাপ্য ছিল, ভাইয়া জীববিজ্ঞান ভালোভাবে পড়তাম না, ভালোভাবে নিতাম না, বুঝতাম না, মনে হইতো, আমার মনে হইতো যে একটু বোরিং। তার চেয়ে বরঞ্চ ম্যাথ খুব ভালো, খুব সহজ, খুব ইজি, তাই না? এরকম মনে হয় না আমাদের অনেকের? হয়। সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ম্যাথমেটিক্সও এ প্লাস আর হায়ার ম্যাথও এ প্লাস, কিন্তু মাঝখান দিয়ে বায়োলজিটাতে হচ্ছে ভাইয়ার এ। সো বুঝতেই পারছো যে বায়োলজিতে আমি খুব একটা মনোযোগী স্টুডেন্ট ছিলাম না। যখন আমি কলেজ লাইফে আসলাম, প্রথম আমি মেডিকেলের ভিডিও দেখি। আমি যখন কলেজ লাইফে আসছি তখন মেডিকেলে যারা চান্স পেয়েছে তারা মেডিকেল 16-17 ব্যাচ। সো তখন আমি যখন দেখি, আমার মনে হলো এই যে ক্যাম্পাস, এই যে ডিএমসি, এটার মধ্যে আমি একদিন যাব। আমিও যদি তাদেরকে তো ভিডিওতে দেখায়, আমাকেও যদি এরকম দেখাইতো, তাই না? তারা যে জায়গাগুলোতে যায় আমিও যদি এগুলো যেতে পারতাম। এই চিন্তা থেকেই আমার প্রথম বায়োলজির প্রতি আগ্রহ তৈরি হওয়া, কারণ মেডিকেলে চান্স পাওয়ার জন্য বায়োলজি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই সময় কিন্তু খুব একটা অনলাইন ছিল না, তোমরা জানো, গাইডলাইন ছিল না, খুব কম মানুষই এগুলো নিয়ে কথা বলতো। আমরা খুব খুঁজে খুঁজে মেডিকেল অ্যাডমিশনের জন্য কত মার্ক, এগুলো আমরা শিওর ছিলাম না। জিপিএর কত মার্ক, এগুলোও শিওর ছিলাম না। সব কিছু আমি শিওর হয় যখন আমি অ্যাডমিশন কোচিং করতে আসি, এর আগে এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। কিন্তু তারপরেও আমার মনে হলো যে আমি জীববিজ্ঞানে যেহেতু খারাপ করেছি, আমি জাস্ট একটা কাজ করব, যেটা আমি তোমাদেরকে সব সময় বলে এসেছি, যে আমি প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা জীববিজ্ঞান পড়ব। সো যাই হোক পড়ি না কেন, ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমার পড়া হোক আর না হোক, আমি অন্তত 1 ঘন্টা জীববিজ্ঞান পড়ি, কিচ্ছু না, জাস্ট বই ধরে 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 ধরে। কিন্তু মজার ব্যাপার হলো, আমি যেহেতু গ্রাম থেকে পড়ে এসেছি, আমরা না অর্ধেক অংশ মুখস্থ করে আসি। সো এই কারণে আমার পড়তে বেশ কষ্ট হয়, এবং এখনকার মতো চ্যাট জিপিটি বা নেটের ওই রকম অ্যাক্সেস ছিল না। অনেকের হয়তো ছিল, তারা শহরে, আমাদের গ্রামে তো এই ধরনের কথা ছিলই না, সবাই বাটন ফোন ইউজ করতো। এটা কিন্তু অল্প কয়েকদিন আগে, তারপরেও এটা আর্থিক অবস্থার উপর নির্ভর করে। তখন আমি বলবো না যে নেট ছিল না, ফোন ছিল না, ছিল, আমাদের পরিবারের হয়তো সে সামর্থ্য ছিল না। সেখান থেকে তো আমি যখন বুঝতে পারলাম যে, ধরো আমি যখন একটা বিষয় পড়তে যাই, ভাস্কুলার বান্ডল। সো ভাস্কুলার বান্ডল শব্দটাও তো আমার কাছে নতুন মাঝে মাঝে, এবং এটা কি কি দিয়ে গঠিত, যখন আমাকে টিচার হঠাৎ করে জিজ্ঞাসা করলো, এখন ভাস্কুলার বান্ডল জাইলেম আর ফ্লোয়েম দিয়ে গঠিত, আমার হয়তো সেরকম বেসিক নাই। আমি হয়তো মুখস্থ করেছি কোলেনকাইমা, স্ক্লেনকাইমা বা প্যারেনকাইমা, কিন্তু কেন, কি কি কাজ, আমার কোনো খুব একটা আইডিয়া নেই। ওই যে আমরা গ্রামের স্কুল লিখে যেতাম, টিচার এ প্লাসও দিয়ে দিত, হয়তো পাশ করিয়েও দিত, ভালো মার্কও দিত, না দিয়ে উপায় কী, তাই না? কিন্তু ওই যে কলেজে এসে বুঝতে পারলাম যে আমার চারপাশে সবাই জিপিএ 5, আমিও জিপিএ 5, ওই যে 10-2, কিন্তু সবাই গোল্ডেন জিপিএ 5, ট্যালেন্টফুল বৃত্তিধারী, এক্সেলেন্ট স্টুডেন্ট। বাট তাতে কি যায় আসে বলো? একটা স্টুডেন্ট যে জিপিএ 5 অলরেডি পেয়ে এসেছে আর যে পেয়ে আসেনি, তার জন্য কলেজ লাইফ, তার জন্য 2 বছর, যে পেয়ে এসেছে তার জন্য 2 বছর। এই সময়টুকুতে আমি বিশ্বাস করি যে যে ভালো করবে সেই ভালো নিশ্চয়ই। সো যারা একটু ভালো কলেজ থেকে এসেছে তাদের সমস্যা হলো তারা গ্রুপে চলে, এবং তারা আসলে মনে করে যে তারা অনেক 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 সেরা।
আর যারা আমরা যাদের কোনো লিগাসি নাই, তোমরা জানো যে বড় বড় কলেজগুলো বড় বড় ইয়েতে কিছু প্রতিষ্ঠান থেকে যখন অনেকগুলো মানুষ আসে তখন তাদের একটা গ্রুপ তৈরি হয়, আর যারা বাইরে থাকে তারা অনেক কিছু থেকে বঞ্চিত, কেননা তারা চাইলেও ওই গ্রুপে যাইতে পারবে না। সো এই আমার মতো শিক্ষার্থী, তো আমি বন্ধু পাকালাম কাদের, যারা আমার মতো এরকম বিভিন্ন এলাকা থেকে এসেছেন, এবং তাদের সাথে আমি গর্বের সাথে বলতে চাই ওরা প্রত্যেকে খুব 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 ভালো ভালো জায়গায় ইঞ্জিনিয়ারিং কলেজ সহ, ঢাকা ভার্সিটি সহ, দেশের বিভিন্ন ভার্সিটি সহ বিভিন্ন জায়গায় পড়েছে, এবং আমার বন্ধু সিলেকশন এই দিক থেকে খুব ভালো ছিল, আমি বলতেই হয়। বলার ব্যাপার হলো এইটা, এই যে আমি কিছু পারি না, ধরো বায়োলজিতে দুর্বল একটা গ্রামের স্টুডেন্ট, কিন্তু আমার কথা হলো আমি টিচারকে প্রশ্ন করব, তাহলে কি করতে হবে, নিশ্চয়ই আমাকে আগের দিন একটু পড়ে আসতে হবে। তাহলে আমি আগের দিন একটু পড়ে আসলাম, টিচারকে প্রশ্ন করলাম। প্রথম 1-2 দিন তোমার মনে হতে পারে কেউ কেউ হাসবে, কিন্তু দিন শেষে কলেজ লাইফে স্টুডেন্টরা যথেষ্ট ম্যাচিউর হয়, এবং নানা স্টুডেন্ট নানা দিকে এত এত অমনোযোগী থাকে যে মূল বিষয়টাতে তার মনোযোগ আর থাকে না। সো পড়ালেখায় কে কী করে এগুলো কিছু যায় আসে না, কে কোনো কোনো শিক্ষার্থী পিছনে বসে বসে ফোন চালাবে, মুভি দেখবে, এটা তোমরা জানো। তো আমি সামনে প্রত্যেকদিন টিচারকে প্রশ্ন করতাম, টিচার আমার উত্তর দিত, এবং ধীরে ধীরে টিচারের সাথে সম্পর্ক বিল্ড আপ হয়। টিচার দেখে যে একটা স্টুডেন্ট সবসময় জিজ্ঞাসা করে, সবসময় শব্দগুলোর অর্থ জিজ্ঞেস করতে যায় যে স্যার এটা মানে কি বোঝায়, আপনি তো আজকে বলেছেন হ্যাপ্লয়েড, এটার মানে কি বোঝাচ্ছে, তাই না? সব কিছু, যে আপনি বলেছেন আত্তীকরণ শক্তি, এটার মানে আপনি কি বলছেন, আপনি বলছেন ফসফোরাইলেশন, এটার মানে আসলে কি বোঝাতে চাচ্ছেন। সো যে যে শব্দগুলো আমি পারি না, যে যে ইয়েগুলো আমি পারি না, সেগুলো জাস্ট নোট করে 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 টিচারকে ইয়ে করলাম। 1, 2, 3, 4, 5 মাস তারপরে কি হলো, ধীরে 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 বায়োলজি বাড়া শুরু করলো, পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর তো পড়াশোনা আছে। আমি তোমাদেরকে সবসময় বলে আমি প্রাইভেট পড়েছি হায়ার ম্যাথ, তোমরা হয়তো বিশ্বাস করবে না, ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কখনও কলেজ লাইফে প্রাইভেট পড়িনি, বুঝতে পেরেছো? সো আমি যে প্রাইভেট পড়িনি তাতে কি হয়েছে, আমি কিন্তু যে যে রিসোর্সগুলো অন্যান্য স্টুডেন্টরা লাইক ইউজ করতো সেগুলো কিন্তু আমি খুবই নিতাম। ওদেরকে টিচাররা যে যে ম্যাথগুলো দিত সেগুলো আমি সবার আগে আগে করে ফেলতাম। তারপরে ধরো কেমিস্ট্রিতে যা 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 পড়তে বলতো সেগুলো আমি ধরে 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 আগে আগে করে ফেলতাম, অর্থাৎ ওদের কাছ থেকে প্রশ্নটা নিয়ে আমি বাসায় বসে বসে বই খুঁজে 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 এগুলো বের করে 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 সমাধান করতাম। সুবিধা একটাই হয়েছে, সেটা হলো ওদেরকে সব কিছু যখন স্পুন ফুডিং করে দেওয়া হয়, স্পুন ফিড, অর্থাৎ সব কিছু যখন মুখে ধরে ধরে খাওয়াই দেওয়া হয়, তখন স্টুডেন্টরা বেশিরভাগ কী করে, একটা ফরম্যাটে চলে যায়। কি ফরম্যাট? সেটা হলো প্রাইভেট পড়ে কেন সে জানে না, কারণ ওর বান্ধবীটা তো এখানে পড়ে, সকল গার্লস স্কুলের মেয়েরা ওই জায়গায় পড়ে, সো ওই টিচারের কাছে পড়তে হবে। ও যায়, ও আসে, কিন্তু টিচার কি পড়ায়, কীভাবে পড়ায়, ওকে কি করতে দেয় সেসব জানা না। টিচার ম্যাথ দেয়, ও কিন্তু ম্যাথ সাবমিট করে কীভাবে, ওর বান্ধবীর থেকে দেখে দেখে। এরকম আমি অনেক শিক্ষার্থীকে দেখি যারা জাস্ট ডিফল্ট মুডে চলে যায়, ওইখানে ওই টিচারের কাছে ও পড়ে বলে আমাকে পড়তে হবে, ও যায় বলে আমাকে যাইতে হবে, কিন্তু আমার কি সমস্যা সে নিজ থেকে একটা প্রশ্ন কখনো করে না যে আমার কি সমস্যা, আমি কি বুঝতে চাই। ওই টিচার যদি ভালো ম্যাথ পড়ায়, ভালোভাবে করায়, ওই টিচার এক্সপার্ট হবে। আমি যদি আমার বান্ধবীর নোট দেখি, আমার বান্ধবী যদি নিজে নিজে নোট করে, ও এক্সপার্ট হবে। আমি তো কিছুই শিখলাম না, ফলাফল তখন বুঝে না। এইচএসসিতে হয়তো কোনো কারণে পার পেয়ে যায়, বাট অ্যাডমিশনের ডাইজাস্টার, অ্যাডমিশনে গিয়ে সে বুঝতে পারে সে কত 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 বড় অন্যায় করে ফেলেছে। সো বললাম যেটা ভাইয়া, যে আমি কিন্তু এই ব্যাপারে খুব সতর্ক ছিলাম, আমাকে এই ব্যাপারটা খুব ভালোভাবে মেনটেন করতে হইতো যে আমি যেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা ভালো করে পড়ি, কারণ আমার স্বপ্ন মেডিকেল। এবং ভাইয়ার লক্ষ্মীপুর জেলা থেকে, মানে হলো আমার লক্ষ্মীপুর সরকারি কলেজ, সেই কলেজ থেকে ধরো গত কয়েক বছরে আমার মেডিকেলে, ঢাকা মেডিকেল কলেজে পড়েছে এরকম কারো নাম আমি পাই না। এরপরে আবার ঢাকা মেডিকেল কলেজে আমার পরে আবার এসেছে এরকম কারো নাম আমি পাই না। সো এরকম একটা পর্যায় থেকে যদি তুমি চান্স পেতে চাও, তোমাকে কি পরিমাণে ডিসিপ্লিন থাকতে হয়, কি পরিমাণে অর্গানাইজ থাকতে হয়, কি পরিমাণে চেষ্টা করতে হয়, সেটা করতে হয়। এখন আমাদের সমস্যা কি, আমাদের বইগুলো থাকে জকজকে, আমরা একটু এসে বলি ভাইয়া আর কি কোনো এক্সট্রা বই কিনা লাগবে, কেন ভাই তোমার কি একটা বই শেষ হয়েছে, তুমি যে এটা ভাইয়া দিয়েছি মূল বই সেটা কি তোমার পড়া শেষ? না, হয়নি, তো এক্সট্রা বই জমাচ্ছ কেন না পড়ে? তাহলে তোমাকে তো আগে ওইটা শেষ করতে হবে, ওই বইয়ের প্রত্যেকটা শব্দ পড়ে পাণ্ডুলিপি বানায় ফেলতে হবে যে ভাই এটা তো খেয়ে ফেলেছি, এবার নতুন কিছু দেন, একই জিনিসের আর স্বাদ পাই না, তাই না? এভাবে যখন আস্তে 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 গেল, একটা কথা সবসময় আমি বলি যে আমার মা বাবা আমার প্রতি বিশ্বাস রেখেছেন
তারা সবসময় কখনো তারা অনেক কিছু বুঝেন না নিশ্চয়ই, কিন্তু তারা কখনো এটা বলেন নাই যে আমাদের ছেলে পারবে না। তারা বিশ্বাস করেন যে তাদের ছেলে পারবে, সেটা পরীক্ষায় ভালো হোক, কলেজে অনেক দিনই খারাপ হয়েছে, খারাপ হোক ভালো হোক টেনে টুনে হোক ইনশাল্লাহ পারবে। সো ফলাফলটা তোমাদেরকেই দেখায় যে তুমি যদি 2 বছর কনসিস্টেন্ট থাকো তাহলে তোমার কি রেজাল্ট আসতে পারে, তাই না? এটা হচ্ছে আবার আমার এইচএসসির রেজাল্ট তোমরা দেখতে পেয়েছো। সো ফলাফল তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে মার্ক দেখাতে পাচ্ছি না, মার্ক দেখাতে পারলে তোমরা আরও ডিফারেন্সটা বুঝতে পারতো যে ওইটাকে বলে 10A আর এটাকে বলে গোল্ডেন A+, যেখানে তোমার 190 90 90 90 করে মার্ক থাকবে। সো এ হচ্ছে ভাইয়ার এ সুন্দর করে আমাদের এইচএসসি রেজাল্টটা, সবগুলো বিষয়ে A+। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও একটা বড় অর্জন আছে। এগুলো কেন বলছি আমি কিন্তু আবার একটু পরে আসবো তোমাদের কাছে। সেটা হলো আমরা একটু আমাদের এইচএসসি স্কলারশিপের রেজাল্ট, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের স্কলারশিপ, তোমরা জানো। সো ভাইয়া তোমাদের সবসময় বলি, এখানে দেখো তোমরা প্রথম দিকে কারা প্রথম হয়, ফেনী গার্লস ক্যাডেট কলেজ এখানে অনেক ভালো করেছে, নিশ্চয় ওরা অনেক পড়াশোনা করে, আমাদের মতো না, আমরা গ্রামের স্টুডেন্ট। সো আমরা একটু খোঁজার চেষ্টা করি। দেখো এটা অঞ্চলের ভিন্নতা আছে, আমরা একটু দেখি, চলে গিয়েছে বোধহয়, দাঁড়াও। ওকে, এই যে দেখো ট্যালেন্ট পুল ভিত্তিতে একজনের নাম আছে, তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া এটা, সেটা হচ্ছে এই যে, হ্যাঁ, কুমিল্লা বোর্ডে প্রথম 47 জনের মধ্যে একজন, এই যে লেখা আছে, সিরিয়াল করে দেওয়া আছে, তাই না, যারা ইয়া করে। সো আমার নাম আছে এখানে। তাহলে বুঝতে পারো যে একটা শিক্ষার্থী যে মেডিকেল সম্পর্কে খুব একটা জানে না, এইচএসসিতে গ্রামে এমনও হয়েছে যে টিচার যদি আমাদের বলে যে জাইলেমের উপাদান কি কি, ফ্লোয়েমের উপাদান কি কি, আমি জানি না আসলে, সত্যি কথা হলো এইটা। শুধু তাই নয়, তোমরা জেনে অবাক হবা যে ভাইয়া ক্লাস 8 9 10-এ এসে আসার পরে ভাইয়া বুঝতে পারছে যে যোজনী নামে একটা জিনিস আছে। এতদিন কিন্তু আমি মুখস্থ করতাম পটাশিয়াম কার্বনেট, কিন্তু কেন পটাশিয়াম কার্বনেটে তুমি এখানে 2 লাগাচ্ছ, ওইখানে কিছু লাগাচ্ছ না, বা সংকেতটা কেন এরকম হয়, ওই ধরনের কথা আমি জানতাম না। সো এটা কিন্তু ভাইয়া ক্লাস 9-এর পরে 10-এ এসে এই ব্যাপারগুলো আস্তে আস্তে আমি কোনো এক টিচারের মাধ্যমে জানতে পারি, এর আগে সব মুখস্থবিদ্যা। সো এরকম পরিস্থিতি থেকে কি এরকম একটা ব্যাপার করা সম্ভব না? করা সম্ভব। তারপরে গল্প তার ভাইয়া বলবো না, ঢাকা মেডিকেল কলেজের গল্প, সেটা তোমরা জানো, সে ব্যাপারে আর ভাইয়া কথা বলে লাভ নেই, তাই না? সো আজকের ওরিয়েন্টেশনের ক্লাসে প্রথম ব্যাপার হলো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এবং পুরো 2 বছর জুড়ে বিশ্বাসটা রাখতে হবে, পুরো 2 বছর জুড়ে। এটা ভাবার কোনো কারণ না আমি তো প্রত্যন্ত গ্রামের স্টুডেন্ট, এটা কোনো ম্যাটার করে না মেডিকেলে তুমি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছো নাকি তুমি শহরের আল্ট্রা মডার্ন ফ্যামিলি থেকে এসেছো, মেডিকেল এটা দেখে কি করবে, তাই না? মেডিকেলের দরকার তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে মার্ক, মেডিকেল শুধু সেটা দেখতে চায়, এর বাইরে কিছু মেডিকেল দেখতে চায় না। সো এটা ম্যাটার করে না তোমার বাবা কি পেশাজীবী, তাই না? আমাদের অনেকের বাবাই খুবই কষ্ট করেন, সামান্য 10-12 হাজার টাকা বেতন পান, এগুলো দিয়ে আমাদের অনেকের গ্রামের দিকে 4-5 ভাই বোন, 3-4 ভাই বোন, তাদের খরচপাতি চালানো, সংসার চালানো, এগুলো নিয়ে বহু সমস্যা। আমাদের অনেকের ডেডিকেটেড পড়ার স্পেস নেই, আমার তো ছিল না অন্তত। সো ডেডিকেটেড পড়ার স্পেস নেই, তারপরেও তো আমরা সেখান থেকে উঠে আসি না? তো কি হয় যে আমাদের যে শিক্ষার্থী যে ভালো করার কথা সে করা না, কি হয় যে আমাদের এই যে বর্তমান শিক্ষার্থীগুলো এরা এত বেশি প্রযুক্তি পেয়েও, এত বেশি টেকনোলজি, এত বেশি সুযোগ সুবিধা, বাবা মা এখন অনেক বেশি সচেতন, এখন সব সময় তোমাদের শুরু থেকে এই যে কোর্সে ভর্তি করায় দেন, প্রাইভেট পড়ায় দেন, তারপরেও পারে না। সমস্যা হলো কমফোর্ট, সমস্যা হলো আমরা ভুলে যাই যে আমরা কী জন্য এসেছি। আমি এইচএসসি লাইফে যখন আমরা এই গল্পগুলো বলতেছি, এর বিহাইন্ড দ্য সিনে তো আরও অনেক গল্প হয়েছে, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভাইয়া বলেছে ভাইয়া A+ থেকে আবারও A+ পেয়েছে আরও ভালোভাবে, কিন্তু অনেক শিক্ষার্থী যারা সরকারি কলেজে A+ নিয়েই ভর্তি হয়েছে তারা A+ পায়নি নিশ্চয়ই এইচএসসিতে। তাহলে এরকমও তো হয় যারা এইচএসসিতে A+ নিয়ে এসেও A+ পায় না। কারণ কি? কারণ হলো আমরা গন্তব্য হারিয়ে ফেলি। আমরা বন্ধুবান্ধব করি, কিন্তু এমন বন্ধুবান্ধব যারা টক্সিক, যারা শুধু অন্যের রিলেশনশিপ, অন্যের ঝামেলা, অন্যের বিষয় নিয়ে আমাদেরকে জড়ায়, যেটা কোনো কারণ নাই। আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টা ইত্যাদি সহ সবগুলোতে শুধু টক্সিসিটি খুঁজে, শুধু এন্টারটেইনমেন্ট খুঁজে, শুধু ফান খুঁজে, যেটা ট্রেন্ডিং, যেটা ভাইরাল সেটা খুঁজে। এইটা ভাবি না যে এইটার সাথে আমার জীবনের কি কানেকশান, এটা দিয়ে আমার কি হবে, তাই না? এই ব্যাপারগুলো আমরা বুঝি না। আমরা এইটা তাকাই না যে আমাদের বাবা মা
আমাদের কাছ থেকে কি আশা করেন, তারা কতটুকু কষ্ট করেন। আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই, তোমার বাবা মা যে কষ্টটা করেন তুমি যদি সেরকম করো, ধরো আমার বাবার ক্ষেত্রে তিনি দোকানদারি করেন, সো তুমি যদি এই ভর দুপুরে গরমের মধ্যে দোকানে গিয়ে দাঁড়াও, তুমি বুঝতে পারবা যে এর চেয়ে এসি রুমে বসে পড়ালেখা করা কতটা সহজ। এসি না হলো তো অন্তত ফ্যানের নিচে, তো তাহলে ফ্যানের নিচে বসে পড়ালেখা করাটা কত সহজ, আমরা এই ব্যাপারগুলো বুঝি না। যে শিক্ষার্থী যার কলেজে যাকে ভর্তি হইতে দেয় না, অনেক শিক্ষার্থী আছে, তোমরা হয়তো বিশ্বাসও করবা না, যাদের কলেজে ভর্তি হইতে দেয় না। অনেক শিক্ষার্থী আমাদের আছে, আমার বান্ধবী যে 2টাতে গোল্ডেন এ প্লাস, কমার্সের স্টুডেন্ট, 2টাতে গোল্ডেন এ প্লাস, আমার কলেজে স্কুলেও ছিল, আমার কলেজেও ছিল। সো ওরা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরেও সত্ত্বেও ও ভর্তি পরীক্ষায় দিতে পারে না, ওরা ভর্তি পরীক্ষা দিতে দেওয়া হয় না। অথচ এমএ যদি ভর্তি পরীক্ষা দিত ও নিশ্চয়ই ভালো করতো, নিশ্চয়ই ভালো করতো, তাই না? তাহলে এরকম তো মানুষ আছে যাদেরকে এই সুযোগটাও দেওয়া হয় না। এরকমও তো মানুষ আছে যাদের সংসারে প্রচুর কাজ করতে হয়। এরকম মানুষ আছে যাদের ইন্টার পর বিয়ে হয়ে যায়, তাদেরকে এর মধ্যে পড়াশোনা চালায় যেতে হয়। তাহলে বহু 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 সমস্যা আছে, সেই সমস্যাগুলোর মানুষগুলো এগিয়ে যায়। আর আমি তুমি এখন এত কমফোর্ট, এত আরাম, এত হাই স্পিড ইন্টারনেট, এত এত ইনফরমেশান, এই জন্য আমাদের বইটা টাচ করতেও ইচ্ছা হয় না, টাচ করতেও ইচ্ছা হয় না। তো আমি বিশ্বাস করি আমাদের প্রজেক্ট ডিএমসিয়ানের শিক্ষার্থীরা এরা ব্যতিক্রম হবে, এরা গোছানো হবে, এরা সাজানো হবে, এরা নতুন করে পড়তে শিখবে, নতুন করে বাঁচতে শিখবে, পুরো কলেজ লাইফটা এত সুন্দর করে এনজয় করতে শিখবে যে কলেজ লাইফে কো কারিকুলার অ্যাক্টিভিটিসও তোমাকে দেখা যাবে, কলেজ লাইফের স্টাডি ট্যুরেও তোমাকে দেখা যাবে, কলেজ লাইফের লাইব্রেরি মেম্বারশিপও তোমাকে দেখা যাবে, কলেজ লাইফের কমন রুমেও তোমাকে দেখা যাবে, আবার ঠিক কলেজ লাইফের মেরিট লিস্টের টপেও তোমাকে দেখা যাবে। এরকম কি আমরা হতে পারি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি তোমাদের কাছ থেকে কি এরকম আশা করতে পারি যে আমাদের শিক্ষার্থীরা কলেজ লাইফটা পুরোটুকু এনজয় করবে, আমাদের শিক্ষার্থীদের কলেজ লাইফটা রঙিন হবে, কলেজ লাইফটা হাসিখুশি হবে, কলেজ লাইফটা সে দৌড়াবে, জাস্ট কলেজ লাইফ দৌড়ানোর বিষয়, কলেজ লাইফ চুপচাপ বসে থাকার বিষয় না, তাই না? কলেজ লাইফ কো কারিকুলার অ্যাক্টিভিটিসের বিষয়, কলেজ লাইফ বন্ধুবান্ধব বানানোরই বিষয়, কলেজ লাইফ বন্ধুবান্ধবের সাথে একদিন ঘুরতে যাওয়ারই বিষয়। আমি প্রত্যেক বৃহস্পতিবারে বন্ধুবান্ধব নিয়ে বের হয়ে যাইতাম, কেননা এটা যাওয়ারই বিষয়। আমি বলবো না আটকে থাকো, বসে বসে ঘরের মধ্যে গর্তের মধ্যে বসে থাকার কোনো কারণ নাই, কিন্তু ওই যে রেজাল্টের সময় আবার ট্রাইব, যখন আবার পড়াশোনা শুরু করছে তখন আবার কোনো চারদিকে কোনো কথা নাই। একটা মানুষ যে চাকরিজীবী তাকে আমরা প্রত্যেকদিন দেখবো সকালে বের হয়ে রাতে আসে, এখন এক সপ্তাহ সে ট্যুরে যাইতেই পারে, সে মাঝে মাঝে সন্ধ্যার পর আমরা তাকে চায়ের দোকানে দেখতেই পারি। কিন্তু তুমি যদি এরকম দেখো যে সে প্রত্যেকদিন সকালে উঠে ফুটবল খেলতে যায় আবার সন্ধ্যায় আসে, তুমি তো তাকে চাকরিজীবী বলতে পারো না। এখন আমরা তোমাদেরকে দেখি সকালে উঠে সোশ্যাল মিডিয়ায় ঢুকে আবার রাতে বের হইতে, আমরা তোমাদেরকে স্টুডেন্ট বলবো কীভাবে? তোমরা কি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট? তোমরা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার? তোমরা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো, নাকি সোশ্যাল মিডিয়া তোমার রুজির জায়গা? সো আমরা যদি তোমাকে এটাই দেখি, পড়ালেখায় না দেখি, তাহলে আমি তোমাকে ছাত্র বলবো কীভাবে? একটা ছাত্রের মেন উদ্দেশ্য হচ্ছে সবসময় আমরা ওকে পড়তেই দেখবো, ওকে পড়ালেখা নিয়েই কথা বলতে দেখবো, পড়ালেখা নিয়েই কাজ করতে দেখবো। মাঝে মাঝে দেখবো ও খেলে, ও গায়, ও হাঁটে, ও ঘুরে, মাঝে মাঝে দেখবো ও একটু ভ্রমণ করে সেলফিও দেয়। কিন্তু ও যদি সারাদিন এগুলোই করে, সারাদিন যদি সবার কমেন্টে গিয়ে হাহা দেয়, তো তুমি কি সোশ্যাল মিডিয়া কমেন্টার? আমাকে একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আমি মনে করি তোমরা সোশ্যাল মিডিয়া কমেন্টার না। তাহলে আমাদের প্রথম কাজ হলো, রাকিব ভাইয়া পেরেছে, আমিও পারবো। রাকিব ভাইয়া কম সুযোগ সুবিধা নিয়েও পেরেছে, আমি এর চেয়ে বেশি সুযোগ সুবিধা সম্পন্ন, সো আমি এর চেয়েও বেশি পারবো। নাকি তোমরা সবাই সুন্দর করে লিখে রাখবে যে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো। তোমার এই স্বপ্নটা খুব শক্ত করে দেখতে হবে, খুব শক্ত করে দেখতে হবে। আমি তোমাদের প্রত্যেককে বলি যে ঢাকা মেডিকেল কলেজে ঢাকায় থাকলে আসো, একদিন এসে ক্যাম্পাস ঘুরে যাও, দেখে যাও, স্বপ্নটাকে একটু আঁকড়ে ধরো। তো যখন আমরা এটা, এখন আসো আমরা একটু কাজের কথা আসি, আবার ভাইয়া শেষের দিকে আসবো। সো আমাদের প্রসেসটা কি হবে, কিভাবে আমরা এই জার্নিটাতে আগাবো? খুবই রিল্যাক্সে, খুবই শান্তভাবে। প্রথমে ভাইয়া প্রসেসগুলো এক্সপ্লেন করে দিই যে তোমাদের জন্য আমরা কিভাবে জিনিসগুলো সাজাবো। প্রথমে তোমরা যারা ল্যাপটপে ক্লাস করবা, তোমরা চলে আসবা www.dmcianacademy.com।
যারা মোবাইল ফোনে ক্লাস করবা তারা প্লে স্টোরে যাবা, এই প্লে স্টোর গুগল প্লে স্টোর গিয়ে ডিএমসিয়ান একাডেমি নামে একটা অ্যাপ আছে, ইনস্টলে ক্লিক করবা ডিএমসিয়ান একাডেমি, ঠিক আছে? এই লোগো আছে ভাইয়ার, কিন্তু এই লোগো টোগো দেখে সুন্দর করে দেখবা, কেননা অনেক উল্টাপাল্টা অ্যাপ চলে আসে, গুগল এখন অ্যাডও দিয়ে দেয়, সো তখন সমস্যা আছে। ওকে, চলে আসলে এরপরে তোমাদের কোর্স হচ্ছে এইটা, আগের যেগুলো আছে সেগুলো বিভিন্ন আলাদা আলাদা কোর্স, অন্য কারো কোর্সে তোমার অ্যাক্সেস নাই, তোমার কোর্সই হচ্ছে এইটা। সো তুমি সব কিছু পাবা এইখানে, ঠিক আছে? ওকে, প্রথমে আমাদের এই জায়গায় যাবা, এই জায়গায় একটা ভিডিও দেওয়া থাকবে। এই ভিডিওটি কি দেওয়া থাকবে, যে আমরা কিভাবে পুরো জিনিসগুলো শুরু করব, যেটা আমাদের প্রজেক্ট ডিএমসিয়ানের জন্য গাইডলাইন সেশন, যে তোমার কি বিষয় পড়বো, ফিজিক্স কীভাবে পড়বো, কেমিস্ট্রি কীভাবে পড়বো, বায়োলজি কীভাবে পড়বো, এগুলো কীভাবে প্র্যাকটিস করব, এভরিথিং মোটামুটি এখানে দেওয়া থাকবে এই ব্যাপারে। এরপরে একটা পিডিএফের সেশানে কি দেওয়া আছে আমাদের আপাতত আরও অ্যাড হবে, মার্কড বুক। সো মার্কড বুকগুলো সবাই ক্লিক করে ডাউনলোড করে নিবা, ঠিক আছে? এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে। এখানে লগ দেখাচ্ছে বিকজ আমি লগ ইন নাই, সো আমার অ্যাক্সেস নাই আপাতত। এর পরবর্তীতে দেখো, তাহলে তোমরা এক্সট্রা ইনফো শিট, সেখান থেকে ভাই একটু পরে দেখাবো এক্সট্রা ইনফো শিট। সো এইটা নামাই নিবা, এমসিকিউ প্র্যাকটিস বুক এগুলো নামাই নিবা সুন্দর করে। তোমরা চাইলে এগুলো করতে পারো, আবার চাইলে তোমাদের যদি ওইরকম সুযোগ থাকে সময় করে এক অধ্যায় করে বাধায়ও নিতে পারো, যে ভাই আমি অফলাইনে কাগজে কলমে পড়বে, এগুলো তো পিডিএফ, তুমি চাইলে ওইটাও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসো ক্লাস এবং এক্সাম কিভাবে করব, তাই না? সো আমরা যে অধ্যায়ের ক্লাস করতে চাই, তোমাদের নিশ্চয়ই একটা রুটিন এইখানে প্রত্যেক মাসের রুটিন পাবে। আমরা আপাতত তোমাদের একটা আউটলাইন দিয়ে দিয়েছি না সুন্দর করে, যে তোমাদের এক মাসের মধ্যে আমরা পদার্থবিজ্ঞান প্রথম আর দ্বিতীয়, রসায়ন প্রথম এবং জীববিজ্ঞান প্রথম আর দ্বিতীয়, এভাবে দিয়ে দেওয়া হয়েছে না একটা আউটলাইন। সেই আউটলাইনটার মধ্যেই তোমরা এটা পাবা যে আমাদের কি হবে। তারপরেও আমরা সপ্তাহে সপ্তাহে তোমাদের আপডেট দিব যে আমাদের কি লেকচার হবে। এগুলো কই পাবা? আবার এগুলো পাওয়ার জন্য চলে যাবা এইটাতে, প্রবলেম সলভিং ও নোটিশ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যেইটা, এটাতে ক্লিক করার সাথে সাথে এইখানে লগ ইন করে ফেলবা। ওইটাতে মধ্যে সব কিছু কথায় পাবো, ওইখানে তোমরা কথাও বলতে পারবা চাইলে। সো আমরা এবার ক্লাস কীভাবে করব, প্রথমত আমরা বোটানি, ধরো আজকে ক্লাস হচ্ছে বোটানি, কোষের গঠন, এখানে ক্লাস 1 লেখা থাকবে। এটা লাইভ যখন হবে তখন আমরা ওই যে টেলিগ্রামে বলে দিব যে লাইভ শুরু হয়েছে, তোমরা চলে আসো, ক্লিক করার সাথে সাথে লাইভে চলে যাবা। এটা গেলো প্রথম কথা, সেটা খুবই, যখন আমরা ওইখানে করবা ওইভাবে লাইভে গেলে তুমি বুঝে যাবা যে ওকে ফাইন, এভরিথিং ওকে। তারপরে যখন ক্লাসটা শেষ হবে তখন এই ক্লাসটাই এরকমই থাকবে, রেকর্ডেডই হয়ে থাকবে এরকম। সো তুমি চাইলে যখন আবার ক্লাস করতে চাচ্ছ তখন জাস্ট এখানে ক্লাসে ক্লিক করার সাথে সাথে তুমি ক্লাসগুলো করতে পারবা। একই সাথে দেখো ওই ক্লাসটা করার পরের দিন সো এরকম একটা এক্সাম লাইভ হয়ে যাবে, তুমি সাথে সাথে জাস্ট এক্সামে ক্লিক করবা, তখনই তোমার আবার এক্সামে ঢুকে যাবা। একদম ইজি, জাস্ট এক্সামে ক্লিক করার সাথে সাথে দেখবে যে এক্সাম শুরু হয়ে গিয়েছে, মার্ক করে সাবমিট, একদম যেভাবে তোমরা আগে দিতা এই একই জিনিস এখানেও তোমরা দিতে পারবা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ক্লাস এবং এক্সাম আর পিডিএফ। বিষয়টা তো এতটাই সিম্পল নাকি বিষয়টা এর চেয়ে বেশি জটিল? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড যে ভাইয়া কীভাবে কী হবে, সেটা তোমরা আমাকে করতে পারো, আমি তোমাদের করবো না। এখন এসবের পাশাপাশি আরও কিছু তথ্য যে তোমাদেরকে দেওয়া হয়েছে, আরও কিছু আমাদের যে বই দেওয়া হয়েছে, এগুলো তোমরা কি করবা সেটা একটু ভাইয়া দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? যে আমরা আর কি করব। প্রথমে আমরা একটু দেখি, ধরো আমাদের এই লাইনগুলো দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো দেওয়া আছে। এই পিডিএফটার 2টা ভার্সন আছে, এক যেটা এইরকম, আরেকটা ভার্সন আছে যেটা এরকম খালিঘর, ওইটা এখন দিব না, আগে এটা পড়বা, তারপর এরকম খালিঘর ওইটা আছে, ওইটা তোমরা প্রিন্ট করবা। তো প্রিন্ট করে ধরো তোমার এখানে লেখা থাকবে যে ইংরেজি বিজ্ঞানী ড্যাশ, ধরো রবার্ট হুকে দেওয়া আছে, এখানে গ্যাপ দেওয়া, বইটি রচনা করেন। সো তুমি এখানে লিখবা মাইক্রোগ্রাফি, অর্থাৎ এটা তোমার মুখস্থ বিদ্যা কতটুকু হয়েছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলো কতটুকু মুখস্থ হয়েছে সেটা তোমার যাচাই করবে, ঠিক আছে? সো একইভাবে আমরা যদি এই জায়গায় দিই যে দেখো এখানে ডট করে, এগুলো কিন্তু হুবহু লাইন বাই লাইন। সো মেডিকেলে কিন্তু হুবহু লাইন বাই লাইনের তো একটা টেন্ডেন্সি তো আছেই, সো বায়োলজিতে স্পেশালি এটা বেশি। সো সেই জন্য অনেকটাই লাইন বাই লাইন কতটুকু আসলে তোমার দক্ষতা বাড়ছে সেটাই এই জায়গায় দেখা হবে। এখানে কিন্তু অনেকগুলো বইয়ের লাইন আছে, সো এগুলো আগে পড়তে হবে, কারণ এগুলো অন্যান্য রাইটারের বই, মাজাদা ম্যামের বই, আজিবুস স্যারের বই, বোটানির ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির রাইটারের বইগুলো, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের রাইটারের বইগুলো, সেগুলোর জন্য। সো এই জন্য এটা স্পেশাল। তো সো এটা ধরো গ্যাপ যে ইত্যাদি আদিকোষে জীব, তার মানে তুমি আদিকোষে জীবের উদাহরণগুলো তোমার কাছে জানতে চাইছে, তুমি একটা দুইটা তিনটা, আমরা যখন ডট দিব তুমি তো বুঝবা যে এখানে এরকম 3টা নাম বসবে। এই প্র্যাকটিসের মাধ্যমে কি হবে ভাইয়া,
যে অধ্যায়টা পড়েছো সেটা এক্স্যাক্টলি কতটুকু মনে আছে স্পেশালি মেডিকেলের জন্য সেটা তোমার প্রথমে আইডিয়া হয়ে যাবে। এটা গেল আমাদের প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে ভাইয়া এমসিকিউ সলভ করা, তাই না? এরকম একটা বই তোমরা পাবা যেটা হচ্ছে কি আমাদের রসায়ন এমসিকিউ প্রবুক, যেটা তোমাদের ভাইয়াদের বইগুলো সবগুলোই প্রবুক। সো এখানে আমরা বিভিন্ন রাইটারের আরও অনেকগুলো রাইটার সহ এটা ইয়ে করে দিয়েছি। সো প্রথমেই তোমার কাজ কি, এটা কিন্তু তোমার পড়া কাজ। কেন? তাহলে এটার এক্সাম দিব কই ভাইয়া? এটার এক্সাম দিবা অ্যাপে। এটার এক্সাম দিবা কোথায়? অ্যাপে। আর এটা পড়বা এখান থেকে। তাহলে এক্সাম দিবা, এগুলোর এক্সাম প্র্যাকটিস করবা অ্যাপে, এখানে আর করার দরকার নাই। বুঝতে পেরেছো? সো তুমি এখানে জাস্ট এভাবে পড়ে যাও অ্যাপে। ঠিক এগুলোর উপর প্রত্যেকটা যে অধ্যায় পড়েছো সেগুলোর উপর যখন এক্সাম হেড হবে, কত রকমের যে এক্সাম হেড হবে তোমরা দেখতে পাবা। তো তখন তুমি এগুলো পড়ে ওইখানে কতটুকু পারছো সেটা দেখবে। এটা কিন্তু অনেকগুলো বইয়ের, মনে রাখতে হবে এটা কিন্তু এসএসসির যে স্টুডেন্ট, এইচএসসির যে স্টুডেন্ট, তোমাদের যে গাইডের বা ছোটো ছোটো বোর্ড, এখানে কিন্তু বোর্ডের প্রশ্ন আছে, যদিও অনেকগুলো বোর্ডের প্রশ্ন আছে। কিন্তু এই যে দেখো বরিশাল বোর্ড 2017 হাজারি স্যারের বই বা, কিন্তু এটা অন্যান্য রাইটারেরও, তাই না? সো আমরা ওই অধ্যায়টা না পড়ে এটা পড়ে কোনো লাভ হবে না। আগে ওই অধ্যায়টা ভালো করে পড়বো, তারপরে এগুলো প্র্যাকটিস করবো, সুন্দর করে জাস্ট উত্তর দেখবো আমি কতটুকু পারি, এখানে টপিক দেওয়া থাকে প্রত্যেকটাতে যে কতটুকু সেটা তুমি পড়বে। একইভাবে ধরো জুলজিতে এই জিনিসটা আমরা ভালো করে দিয়েছি হয়তো, দেখো। তাহলে তুমি এই যে ধরো জুলজি প্রাণী পরিচিতি দেখলা, তাহলে প্রাণী পরিচিতি তোমার আজকে টপিক যখন পড়ানো হলো হাইড্রা, তোমরা জানো দ্বিতীয় অধ্যায়, তখন তুমি এইভাবে প্রথম ইয়েগুলো শুরু করলা, যে হাইড্রা শুরু থেকে শুরু হলো আলোচনা, যে হাইড্রা কী বর্ণের, হাইড্রার কী ধরনের কোষ পাওয়া যায়, এই যে এগুলো তোমরা জানো বইয়ে যেভাবে পার্টে আছে, এখানেও ঠিক একই জিনিস আছে। তাহলে এটা কীভাবে ইউজ করতে হবে সেটা বুঝছো, আগেরটা কীভাবে ইউজ করতে হবে সেটাও বুঝছো, তাই না? এর পাশাপাশি আরও যেটা তোমরা পাবা, যেটা হচ্ছে এটা হচ্ছে যখন সব কিছু পড়া শেষ, ভাইয়া তোমাদেরকে বলে দিব, এখন কিন্তু এটা কিন্তু টেস্ট পেপারের মতো, তবে এটা কিন্তু আমরা এইচএসসি লাইফে করবো, কেননা তোমাদের এটা একাডেমিক কোর্সও। সো তোমাদেরকে অবশ্যই এইচএসসিতেও ভালো করতে হবে, এবং আমার শিক্ষার্থী সবাই এ+ পাইতে হবে এইচএসসিতে, এটা মাস্ট। সো এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। সেক্ষেত্রে ওই অধ্যায়টা পড়ার পর এগুলোতে প্রশ্ন দেওয়া আছে না? এবার এগুলো বইয়ে গিয়ে উত্তর বের করবা, একদম তোমার পড়াশোনা করার। শোনো ভাইয়া, তোমাদের কিছু জিনিস দিয়েছি যেগুলো তোমরা করতে পারো, আবার এমনভাবে রেখেছি যেন স্পুন পুডিং না হয়ে যায়, লাইক সব কিছু আমি করি তুমি কিছু করো না, এটা যেন না হয়। এটা করলে কোনো লাভ হবে না ভাইয়া। তোমাদের যতটুকু করি তোমরা ইচ্ছে 3 গুণ বেশি করতে হবে, ঠিক আছে? সো আমার স্টুডেন্টরা ইচ্ছে 3 গুণ বেশি করবেই, এটা আমার বিশ্বাস। এই জন্য ভাইয়া কিন্তু এখানে বলে দিয়েছে কি কি প্রশ্ন আসবে। ধরো তোমার কাজ হবে কি, তাহলে তুমি বইটা পড়ছো, এটা অনুজীব অধ্যায় দেখতে পেয়েছো, তোমরা শিখবা আস্তে আস্তে। সো অনুজীব অধ্যায় গিয়ে প্রথম থেকে এক করে তুমি জাস্ট ক খ কী দেখা আছে এগুলো জাস্ট পড়বা, ওইখানে উত্তর খুঁজে খতে কি সম্ভাব্য আসতে পারে, দেখো কত প্রশ্ন খতে কি আসতে পারে, এই যে তাহলে তুমি খতে এগুলো পড়লা, তাহলে কি তোমার কলেজে যে পরীক্ষাগুলো হবে এগুলোতে কি তোমার কোনো টেনশন থাকবে? নিশ্চয়ই কোনো টেনশন থাকবে না। আমরা তোমাদের কলেজ থেকে অনেক সামনে আগায় থাকবো আশা করি। সো তোমার আর এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? এখন যখন এটা করা শেষ, তোমাকে ভাইয়া সাজেশান দিয়ে দিয়েছি, তখন ধরো তোমার কালকে না, ধরো 1 সপ্তাহ আগে কলেজের পরীক্ষা। এখন তোমার তো কলেজেও ভালো করতে হবে, নাকি শুধু এখানে করলে হবে? কলেজে ফেল করে যাচ্ছ, মেডিকেল অ্যাডমিশনে পড়বা, এটা ভালো দেখায় না, কখনোই ভালো হবে না। সো তখন ভাইয়ার টোটকা ফলো করবা। টোটকা কি? সরাসরি উত্তর দেওয়া আছে, হ্যাঁ, এগুলো সবগুলো ভাইয়া নোট করে খুঁজে যে এক্স্যাক্ট, এগুলো কোনো গাইডের উত্তর না, এগুলো হচ্ছে বইয়ের, কিন্তু কীভাবে উত্তরটা লিখতে হবে ওই গাইডের উত্তর খুবই বাজে। টিচাররা বলে না যে দেখলে এটা তো গাইড, এটা গাইড নেই, এটা হচ্ছে রাকিব ভাইয়া যদি মানে হলো আমাদের কলেজে পরীক্ষা দিত, তাহলে এটা ভাইয়া কীভাবে লিখতো। তো সেভাবে যে ভাইরাসের, এই যে ধরো প্রথম বৈশিষ্ট্য কি, ভাইরাসের বৈশিষ্ট্য আমাদের আসে না, যে ভাইরাসের বৈশিষ্ট্যগুলো লিখো। তো তখন আমরা কি, ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য দেখো, বইয়ে লেখে এরকম সোজাসুজি লাইন করে, ভাইয়া কীভাবে দিয়েছি পয়েন্ট, কোষীয় উপাদানের অনুপস্থিতি, বিপাক ক্রিয়ার অনুপস্থিতি, ক্যালাসন, পোষক নির্ভরশীলতা। সুন্দর না দেখতে? তো তুমি যখন এভাবে লিখবে, টিচার বুঝবে বাপরে বাপ, ও নিশ্চয়ই পড়েছে, কেননা এই বই লিখে, এই উত্তরটা লেখা 2টা বই 3টা বই মিলে, যেখানে ভাইয়ার কাছে সুন্দর লেগেছে সেগুলো মিক্স করে। এগুলো কিন্তু ভাইয়া অ্যাড করেছি ভাইয়ার আরেক কোর্সের জন্য, আগের বার আমাদের যে এইচএসসি পরীক্ষা 25 তাদের জন্য, কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এক্সক্লুসিভ, কারণ আমি প্রজেক্ট ডিএমসিয়ান 3 কে এভরিথিং দিব, ওয়ান অফ দ্য বেস্ট। আমি চাইবো যে এটা আমার জীবনের সবচেয়ে বেস্ট
হোক, কেননা ভাইয়ার এমবিবিএস লাইফ শেষের দিকে। সো আমার মনে হয় না আমি আর এরকম কোর্স খুব একটা চালাবো। আমার মনে হয় যে প্রজেক্ট ডিএমসিএন 3 হয়তো আমার জন্য শেষ কোর্স। সো আমি চাই যে আমার মেডিকেল অ্যাডমিশনের ক্যারিয়ারটা একটু সুন্দর হোক, তাই না? এটা এভাবে যাবে। তাহলে এগুলো হচ্ছে কি শেষ সময়ের টোটকা, আমি কিন্তু বলে দিচ্ছি। এটা শেষে এইচএসসিতে পড়বা, তবে ওই যে যখনই ভাইয়া শেষ সময় দরকার পড়বে তখনই এটা পড়ে যাবা, তখন তুমি সিকিউ লিখতে পারবা, তোমার কলেজের পরীক্ষাগুলো সেফ থাকবে। আর এটা তো এমনিতে এইচএসসির আগে তো পড়বাই, তখন তো মাস্ট তোমার এই বিষয়গুলো লাগবে। সবগুলো তথ্য মোটামুটি বুঝাইতে পেরেছি, তো দাগানো বই তো ভাইয়াই পড়াই দিব, সেটা আর ইয়ে করে লাভ নেই। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল এভরিথিং। তারপরেও তো অনেক সমস্যা আছে না? থাকলে আস্তে আস্তে, এখন আমরা 20 তারিখ থেকে ক্লাস শুরু না, তোমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবা, বাকিটুকু ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে সব বুঝাই দিব। গুগল ফর্ম পূরণ করেছে যারা, এটা। এবার আসো আমাদের যে ব্যাপার, তাহলে ওকে, এবার আসো দেখো, এই চেহারাগুলো তোমরা চিনবা না। এটা হচ্ছে ভাইয়া যখন একদম ছোট ছিলাম, বিগিনার বলতে পারো, তাই না? যখন একদম ছোট ছিলাম তখন 2020 সালের দিকে, যখন ওই যে করোনা আসছিল, ভাইয়া চলে গেছিলাম ক্যাম্পাস থেকে, তখন এই ঘটনা ঘটছে। এরা হচ্ছে প্রথম ব্যাচে চান্স প্রাপ্ত। এরপরে বাকিদের, প্রথমদের জন্য একটু বেশিই টান, বাকিরা এত পরিমাণে যে আমরা যদি শুধু ক্রেজ দিছি আর ইয়ে করেছি, লিস্ট আছে অত পরিমাণে, কিন্তু আমরা সবার এত হ্যাসেল নিই নাই, বুঝতে পেরেছো? সবার জন্য অনেকগুলোর ফটো আমরা পোস্ট করি, বাকিগুলো। সো এরা হচ্ছে সেই মুখ। দেখো এদের কেউকে, মানে এক দুজন ছাড়া, এক দুজন নিশ্চয়ই খুবই ইয়ে, বাকি কেউই, সবাই কিন্তু বেশিরভাগ গ্রামের। এই যে কানিজ কান্তা ও ময়মনসিংহে পড়ে। তারপরে এই যে মুমতাহিনা রহমান সবসময় কথা বলে, মুমতাহিনা রহমান এখন কথা আছে জানি না, ওরা কলেজ চেঞ্জ করছে অনেকেই, তাই না? ওদের ইয়েগুলোর মধ্যে এখানে। তারপর হচ্ছে জেভিন সৌরার্দি, ও বলে বোধ ওই যে একটা ইয়ে আছে না, সিরাজ নাকি মেডিকেল, SZMC মানে কি, তোমরা একটু ইয়ে করে দেখো। তারপরে নোয়াখালী আছে, তারপরে আর কি আছে, তাই না? অনেকগুলো মেডিকেল কলেজ থেকে ওরা পড়েছে। এর পরবর্তীতে দেখেছো, পরবর্তীতে ঢাকা মেডিকেল, প্রথমবার আমাদের ঢাকা মেডিকেল কলেজে আসেনি, কেননা ওরা সবাই সেকেন্ড টাইম, আর বেশিরভাগ খুব কষ্ট করতে হয়েছে কোভিডে। এর পরের বার কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এসেছে, তোমরা জানো, 2 জনের ইয়ে করি, বা এখন আর ছবি অ্যাড করিনি, ওদেরকেই বেশি ইয়ে করলাম, আজকে প্রথম মনে পড়লো ওদের কথা। সো দেখো সময়টা শেষ হয়ে যাচ্ছে না? কখন 2020 সালে শুরু হয়েছে, ধীরে ধীরে 21, 22, 23, 24, আগে আমি প্রজেক্ট ডিএমসিএনের মতো পড়াইতাম না, শুধু অ্যাডমিশন পড়াইতাম। এরপরে আমরা 25 থেকে প্রথম অ্যাডমিশন, আমাদের প্রজেক্ট ডিএমসিএনের ইয়ে শুরু হয়। সো 25 ব্যাচ আমাদের প্রজেক্ট ডিএমসিএনে যাবে, বাকিরাও যাবে, বুঝতে পেরেছো? এখন তাহলে দেখো, আমরা একটু আজানের পর 1 মিনিট পর একটু যুক্ত হচ্ছি তোমাদের সাথে, বা কথাগুলো শেষ করে দিব। ওকে, আজানের পর আমরা আবারও চলে আসলাম। এবার আমাদের সবগুলো সিস্টেম তোমাদেরকে বোঝানো শেষ। এখন ভাইয়া এই কয়েকদিন আমাদের কিন্তু 20 তারিখ থেকে ক্লাস শুরু তোমাদের। সো 20 তারিখের আগে আমরা কি করব সেই ব্যাপারগুলোতে আমরা বলে দিই। আমরা তোমাদের প্রথমে অ্যাবসোলুট বেসিক যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমাদেরকে কতগুলো অধ্যায় টার্গেট করতে হবে। হ্যাঁ, আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র আমরা লিখে দিই, জীব প্রথম। আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র, আমাদের প্রথম অধ্যায় কোষ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিভাজন, প্লাস তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের কোষ রসায়ন। আমরা কিন্তু এবার এটা খুব ভালো করে পড়াবো, কোষ রসায়ন না বুঝলে আমাদের জন্য অনেক সমস্যা আছে। আমরা লিপোপ্রোটিন কি, এই ব্যাপারগুলো আমরা বুঝি না, ঠিক আছে? লিপোপ্রোটিন কি, তারপরে প্রোটিন লিপিড কি, নানা ব্যাপারগুলো আমরা বুঝি না, ঠিক আছে? সো আমরা গ্লুকোজ কি, বিটা গ্লুকোজ, আমরা তোমাদের বলি না বিটা ডি গ্লুকোজ, কিংবা সেলুলোজ, কিংবা গ্লাইকোজেন, এগুলো কি, প্রত্যেকটা বেসিক বুঝতে হলে আমাদের কোষ রসায়নের মতো বেসিক অধ্যায়টা বুঝতে হবে। সো তোমরা এই 3টা ব্যাপার মেনে চলবা। এখন অনেকেই বলবো ভাইয়া বই কই পাবো, তাই না? এখন আপাতত যদি চাও PDF পড়ো, ভাইয়ার দেওয়া। আর যদি বই, আমি বলবো যে আরও কয়েকদিন পরে কিনো, নতুন এডিশনগুলো আসুক, আমরা জানাই দিব। সো এখন জাস্ট রিল্যাক্স করো ভাইয়া, আমি তোমাদের এত প্রেশার দিতে চাই না, তোমরা রিল্যাক্সে সামনে আগাও, এত ভয়ের কিছু নাই ভাই। শেষে আসি, এরপরে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আমাদের দ্বিতীয় পত্র আমরা প্রথম অধ্যায় তো পড়বো, এটা কাজের। দ্বিতীয় অধ্যায়ও পড়বো আমাদের, প্লাস তৃতীয় চতুর্থ অধ্যায় আমরা ভালো করে পড়বো। হ্যাঁ, এটা আমাদের কাজে লাগবে।
চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম একই অষ্টম নবম সবগুলো অধ্যায় পর আস্তে আস্তে যাব। তবে এগুলো প্রথম দিকে আমি মনে করি একটু বেসিক ক্লিয়ার করলে রক্ত নিয়ে হার্ট ম্যাটার না, রক্ত সহ অন্যান্য উপাদানগুলো নিয়ে করলে আমাদের সহজ হবে। তবে রসায়ন তোমাদের কিন্তু বেশি ফোকাস দিতে হবে। আমি বলবো এইচএসসিতে রসায়নে, জীববিজ্ঞান এমনিতেই শেষ হয়ে যাবে, রসায়নটা একটু বেশি ফোকাস দিব আমরা। কোন বিষয়? রসায়ন প্রথমে দ্বিতীয় প্লাস তৃতীয় অধ্যায়, এগুলো হচ্ছে অ্যাবসোলুট বেসিক, একদম অ্যাবসোলুট বেসিক, এগুলো কেউ মিস দিয়ে কোথাও যাইতে পারবে না। সো ভাইয়া অলরেডি তোমাদের তৃতীয় অধ্যায়ের কিন্তু ক্লাস দিচ্ছি ভাইয়া, আর কিছু বেসিক ক্লাস দিব, তোমরা এগুলো কইরো, এগুলো এমনি ইয়েতে দিয়ে দিচ্ছি, আগেই দিয়ে দিচ্ছি, এগুলো আগে থেকে করে রাখা ভালো। এটা গেল। তারপর হচ্ছে আমাদের তাহলে রসায়ন এইটা আমাদের শেষ হলো প্রথমটা। এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের আমরা ধরো পরিবেশ রসায়ন, জৈব রসায়নটা আমাদের জন্য বেশ বড়, তাই না? সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার হলো জৈব রসায়ন। তো জৈব রসায়ন ভালো করে পড়ব, প্লাস আমাদের বেসিক হবে তৃতীয় অধ্যায়, অর্থাৎ মোল নিয়ে হিসাব নিকাশ, এ দুটো হচ্ছে সবচেয়ে বেসিক। আর পরিবেশ রসায়ন, তারপরে ধরো আমাদের তড়িৎ রসায়ন, এগুলো হচ্ছে স্পেসিফিক জায়গায় স্পেসিফিক আলোচনা, ওই অধ্যায় পড়লে ওই অধ্যায় শেষ হয়ে যাবে, ওগুলোর ক্ষেত্রে আমরা এটা পড়তে পারবো, আমি মনে করি আমাদের সহজ হবে। ঠিক আছে, পদার্থবিজ্ঞানে কোনো বেসিক অধ্যায় নাই আপাতত, বাট আমরা সবচেয়ে বেশি পড়বো প্রথম অধ্যায়, তো আমরা অবশ্যই শেষ করব। দ্বিতীয় অধ্যায় ইউনিক ভেক্টর নিয়ে, সেটা আমরা বলবো না। তৃতীয় এবং চতুর্থ অধ্যায় কিন্তু গতিবিদ্যার একদম ফাউন্ডেশন। সো মানে বাংলাদেশি ম্যাথ শিখতে হলে, বাংলা ম্যাথ শিখতে হলে তোমাকে তৃতীয় আর চতুর্থ অধ্যায় বেশি 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 করতে হবে, তাহলে আমরা পঞ্চম সহ বাকি অধ্যায় শিখতে হবে। তবে পদার্থবিজ্ঞানে সবচেয়ে বেশি কাজে দিবে ভাইয়ার বেসিক ক্লাস, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সহ সূত্রগুলোর এক্সপ্লানেশন সহ যে ক্লাসগুলো আসবে এই কয়েকদিনে, সেগুলো করবা, আগে সেগুলো করবা, একদম অ্যাবসোলিউট কিছু নাই, যদি আমরা ধীরে ধীরে, তবে প্রথম অধ্যায় মাত্রা একক এগুলো একটু শিখে নিতে হবে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব ভাগ আছে, স্পেসিফিক তাপগতিবিদ্যা আছে, আমাদের দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় আছে, এগুলো আমাদের খুব কাজে লাগবে, খুব সহজ। তারপর আবার ষষ্ঠ আর সপ্তম আছে, এগুলো আবার জোড়া, আলোকবিদ্যা, আলোক তত্ত্ব, এটা নিয়ে পড়েছি আমরা। তারপরে প্লাস আমাদের বাকিগুলো অত ইউনিক না, সো এখানেও ইউনিক নয়। তবে একটা অধ্যায় আমি পদার্থবিজ্ঞানে তোমাদের যুক্ত করে দিতে চাই, যদি তোমরা পড়তে চাও, যদি তোমরা করে আসো, সেটা হলো ক্যালকুলাস। তোমাদের বইয়ে সবার ইয়েতে আছে, দেখবা তোমাদের ইয়েতে আছে, ওই স্পেশালি অন্তত কিছু না পারো অন্তরীকরণটা, এটা হায়ার ম্যাথের অংশ, এটা ভাইয়াদের অংশ না, ভাইয়ার পার্টও না কোনোভাবে। তবে তোমাদের যে কেউ যদি এইচএসসিতে ভালো করতে চাও, অন্তরীকরণ আর যোগজীকরণ, কেননা ফিজিক্সে ওই বাংলা ম্যাথ সবাই পারো, অন্তরীকরণ আর যোগজীকরণ কিন্তু ফিজিক্সে অ্যাড করে, ওইটা মেনলি হায়ার ম্যাথের পার্ট বললামই। ফিজিক্সে জাস্ট আমরা সূত্র নিরূপণের জন্য এটা দিয়ে ব্যাখ্যা করি, এটা যে একবার স্পেসিফিক কাজে লাগে এমন কিছু না, কিন্তু এই অন্তরীকরণটা তোমরা সবাই শিখবা। সো সবাই অন্তরীকরণ যোগজীকরণ তোমাদের যাদের পক্ষে সম্ভব 1 ঘন্টা করে ক্লাস করে, স্পেশালি প্রথম দিকের কয়েকটা অন্তরীকরণের সূত্র শিখে ফেললেই ডিডিএক্সের তোমাদের সব মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বড় বড় ম্যাথ করতে পারো, আমার ফিজিক্স অত বড় বড় লাগবে না। সো অন্তরীকরণ আর যোগজীকরণের ডিডিএক্সের যদি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার বা ডিডিএক্স এক্স কিউব এরকম সূত্র আছে দেখবা, এগুলোর ক্ষেত্রে কি করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। বুঝতে পেরেছো আশা করি। এটা কত ঘন্টা পড়বে এটা নিয়ে একটা প্রশ্ন থাকে না ভাইয়া, যারা এইচএসসি 27 আসছো, ভাইয়ার ক্লাস করার পর সন্ধ্যার দিক থেকে যদি পারো 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা অন্তত। আর আমি বলবো সকাল এবং দুপুর মিলাই, তাহলে এখানে 1 ঘন্টা প্লাস 2 ঘন্টা ক্লাস, 3 ঘন্টা আর 3 ঘন্টা, আর এর মধ্যে প্লাস 1 আওয়ার জাস্ট প্র্যাকটিস ইংলিশ জিকে বা এক্সাম, মানে এইটা জাস্ট ওই ফেসবুক চালানোর মতো। আরে ভালো লাগছে না, একটু এক্সাম দিয়ে দিই, স্ক্রল করতে মন চাচ্ছে, একটু এক্সাম দিয়ে দিই, আজকে এটা পড়লাম কোর্সও দেখি, একটু এক্সাম দিয়ে দিই, কি পারবো না আমরা? আমি তোমাদের এটা গেমের মতো করে দিচ্ছি। আমার পুরো অ্যাপের লক্ষ লক্ষ টাকা খরচ করার উদ্দেশ্য হচ্ছে যে ভাই তোমরা একটা ভালো এক্সপিরিয়েন্স পাও, সেটা হলো ওই যে ভাল লাগছে না একটু এক্সাম দিয়ে দিই। এটা কার কার এখন হবে যে ভাল লাগছে না, ফেসবুক না চালে আমরা ভাল লাগছে না একটু এক্সাম দিয়ে দিই, এটা নিয়ে কথা বলো, ভাল লাগছে না একটু এক্সাম দিয়ে দিই। কে কে এটা করবো আমরা বলো তো, যে ভাল লাগছে না একটু ওই যে অনুশীলনীর এই যে দাগানো লাইনগুলো পড়ে ফেলি, ভাল লাগছে না ভাইয়া, তো তোমাদের সব
ওইভাবেই প্রোভাইড করতেছি যে ভালো লাগছে না একটু, কেননা অনেক সময় পড়তে ভালো লাগে না, তখন ওই যে একটু খাতায় দাগাবা, একটু বসে বসে লিখবা যে খালি ঘর পূরণ করে দেখি না কি মজা, আরও অ্যাড হবে ওই ডানে বামে মিলানো, তাই না, অন্যান্য ইয়েগুলো সেগুলোও প্র্যাকটিস করতে পারবা, একটু সময় দাও, ধীরে ধীরে অ্যাড হয়ে যাবে ওই ব্যাপারগুলো। কার কার এটা হবে যে ভাল লাগছে না একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া ভাল লাগছে না এক্সাম দিব, ভাল লাগছে না একটু খালিঘর প্র্যাকটিস করব, ভাল লাগছে না হবে, এটা কার কার হইতে পারে একটু আমাকে কমেন্ট করে জানাইতে পারো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের পড়াশোনার বিষয়। আর কি কোনো সমস্যা আছে আমাকে একটু এবার কমেন্ট করে জানাও, তোমাদের ফালা এবার তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আমার এই ব্যাপারে জানার আছে বা আমি কোর্স ব্যাপারে এটা জানতে চাই। সর্বশেষ কথা একটাই যে ভাইয়া দেখো সময় চলে যাচ্ছে, কীভাবে যে এই কলেজ লাইফটা চলে যাবে আমিও টের পাবো না, তুমিও টের পাবা না, কীভাবে যে একদিন এই তুমি একটা পরিপক্ক মানুষ হয়ে উঠবে, এই তুমি একটা দায়িত্বশীল হয়ে উঠবে, এটা তুমিও টের পাবা না, তাই না? কীভাবে তোমার ওপর একটা সংসারের দায়িত্ব চলে আসবে, এটা তুমিও টের পাবা না। সো এই যে সময় চলে যাচ্ছে, মেডিকেলের স্বপ্নটা যত দূরে মনে হচ্ছে না এখন, অনেক দূরে, 2 বছর, কয়েকদিন পর দেখবো যে একদম হাতের কাছে, হাতের কাছে, একদম হাতের কাছে। আমার শুধু একটাই রিকোয়েস্ট যে যতক্ষণ যাই করো না কেন, এমন কোনো কাজ করা যাবে না যেটা তুমি তোমার বাবা বা সন্তানের সামনে করতে না পারো। আমি তোমাদের অনেককেই দেখি ইনবক্সে গিয়ে উল্টাপাল্টা মেসেজ দাও, এটা কি তুমি তোমার বাবা বা সন্তানের সামনে করতা বা তুমি এটা করতে চাও না? তুমি যদি মোরালিটি বুঝো যে এমন কোনো কাজ করা যাবে না, জীবনে এতটুকু সৎ থাকতে কি সমস্যা বলো, যে এমন কাজ আমি করব না যেটা যদি আমার ছেলে কিংবা আমার বাবা যদি কখনো দেখে আমি লজ্জাবোধ করতাম। এই এতটুকু কাজ যদি আমরা করতে থাকি যে আমরা এমন কোনো কাজ করব না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, কলেজ লাইফে একটা টেন্ডেন্সি আমাদের সবার থাকবে, বাট ভাইয়া শুধু আবারও একটা কথা বলবো, যার জন্য মানে যা করার তোমার যোগ্যতা নাই সেটা কখনো কইরো না। কি করার যোগ্যতা নাই? একটা মেয়ের এখন তোমার হাত ধরার যোগ্যতা হয় নাই, বুঝতে পেরেছো আমার কথা? সো যেই যোগ্যতা তোমার হয় নাই, যে দায়িত্ব তুমি নিতে পারবা না, যে সম্পর্ক তুমি রাখতে পারবা না, যেটা বহন করার সক্ষমতা তোমার হয় নাই, সেই দিকে পথ বাড়ানোর আমার কোনো দরকার নাই। আমরা পড়বো, খেলবো, ঘুরবো, চিল করব, কেন আমরা এরকম একটা জায়গায় ফাঁসবো? আমি রিলেশনশিপ নিয়ে সতর্ক করতেছি, এইটার ব্যাপারে কলেজ লাইফে এখন থেকে খুব 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 আমরা সতর্ক থাকব। নিজের জীবন নিয়ে বাঁচি না, নিজে কি সুখ নিয়ে বাঁচি না, আবার আরেকজনকে ভালো রাখার দায়িত্ব আমি কেন নিব? আমারই দায়িত্ব নিতে হয় আমার বাবা মা। তো এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবা। আমি বললেও তোমরা শোনো না, কিন্তু আমি মনে করি আমার স্টুডেন্ট যেন না করে। তৃতীয়ত, ওই যে বেশি কিছু শেখার দরকার নাই, বেশি কিছু করার দরকার না, জাস্ট এতটুকু চিন্তা করবা হোয়াট আই এম ডুইং, এটা কি আমার গোলের দিকে, আমার যে মেডিকেলের স্বপ্ন এটার দিকে নিচ্ছে কি না। তাহলে তুমি যা করতেছো সেটা যদি তোমার মেডিকেলের দিকে নেয় তো ফাইন, তুমি ওইটা করো। আর যদি তুমি বুঝো যে না, এটা তো আসলে আমার ক্ষতি করতেছে, আমার মেডিকেলের দিকে আমাকে নিচ্ছে না, আমার স্বপ্ন পূরণের দিকে নিচ্ছে না, আমার সময় নষ্ট করতেছে, সেটা থেকে সরে আসো, সেটা থেকে করো। চতুর্থত, সবসময় শেখার আগ্রহ থাকতে হবে। এমন ভাবার কোনো কারণ নাই ও সেরা, ও অনেক পারে, আমি পারি না, অথবা আমি অনেক কিছু জেনে গেছি, এমনও ভাবারও কোনো কারণ নাই। সবসময় তোমার চেয়ে প্রো আছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তুমি মেধাবী শিক্ষার্থী বটে, তোমার চেয়ে বহু গুণে মেধাবী শিক্ষার্থী আছে, এবং তোমরা এটা জানো। দেখেছো যে প্রত্যেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয় ঢাকার বাইরের স্টুডেন্টরাই কিন্তু অনেক সময়। তাহলে বুঝতে হবে যে সব কিছু ওই দেশের সেরা কলেজ থেকেই আসে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সো এই জন্য সবাইকে সম্মান দিয়ে, তুমি কম মেধাবী মনে করো, শেখো না, কেউ আটকায় রাখছে? ও হয়তো আগে থেকেই জানে, তুমি এখন শেখো না। ও হয়তো আগে থেকেই ম্যাথ পারে, তুমি পারো না, শেখো। ও হয়তো ইংলিশ পারে, তুমি পারো না, শেখো না। নাকি পারবো না আমরা? সব সময় আমরা জাস্ট একটু করে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো, যে আমরা প্রত্যেক দিন শিখি। এবং সর্বশেষ, গ্রুপে অন্যান্য কোথাও তো করা যাবে না, গ্রুপে কোনোভাবেই কোনো সহপাঠীকে কোনোভাবেই বাজে মেসেজ আমি বলবো মেসেজই পাঠানো যাবে না। সো মাইন্ডেড, বি কেয়ারফুল। আমার কাছে যদি কারো নামে জাস্ট একটা অভিযোগ আসে যে ভাইয়া এই আইডি থেকে আমাকে মেসেজ পাঠানো হয়েছে, আমি ব্যাচ থেকে রিমুভ করে দিব, তুমি তোমার টাকাও কিন্তু শেষ। সো কোনো কিছু না, জাস্ট ব্যাচ থেকে রিমুভ করে দেবে, এটা আমি প্রথমেই বলে দিয়েছি।
আমাদের ব্যাচে আজ পর্যন্ত এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং আমরা এই ধরনের কোনো ঘটনার ব্যাপারে না। ভাইয়াদের চরিত্রে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে ভাইয়া এরকম একটা মেসেজ তাকে দিয়েছে। সো আমি যেমন থাকবো আমার স্টুডেন্টরাও এরকমই থাকতে হবে। বুঝতে পেরেছো আশা করি। তোমাদের কমেন্টগুলো একটু ভাইয়া পড়ি যে তোমাদের কি সমস্যা আছে, আর কোনো সমস্যা আছে ভাইয়া একটু কমেন্ট করে জানাও। কোনো যদি সমস্যা হয় তোমাদের জন্য ভাইয়া আরেকটা কথা বলি, তোমাদেরকে ভাইয়া ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি না ভাইয়াদের 01795468164, যেটাতে তোমরা বিকাশ বা নগদ করেছো এই নাম্বারটা, এটাতে কল দিবা। কল দেওয়ার পর বলবা হ্যালো ভাইয়া কেমন, এটা না, বা তোমরা মেসেজ দাও। তোমার মেসেজ এভাবে কেউ পড়বে না, এরকম অনেক মেসেজ। তুমি সুন্দর করে বলবা যে ভাইয়া আমি প্রজেক্ট ডিএমসিয়ান 3 এর স্টুডেন্ট, এই নাম আমার, চট্টগ্রাম থেকে বলতেছি আমি মারমা, আমার এই সমস্যা, আমাকে একটু বলেন যে এইটা আমি কি করব, ঠিক আছে? সো তখন আমরা তোমাকে এইটা বুঝাই দিব। তুমি যদি কল দিয়ে বলে হ্যালো কে বলতেছেন, জি জি ভাইয়া, এভাবে তোমার সাথে কথা বলার কোনো সুযোগ নেই। আমার এখানে 1000 স্টুডেন্ট আছে, ভাইয়ের ফোনে 1000 কল আসে, 1000 মেসেজ আছে, 1000 গার্ডিয়ান কল দেয়। এখানে আমি কথা বলার জন্য মানে হলো বসে নাই। সো বি কেয়ারফুল, হ্যাঁ? এই নাম্বার সেভ করে রাখবা সুন্দর করে, যে রাকিব ভাইয়া ডিএমসি লিখে, এবং সুন্দর করে কল দিয়ে সালাম দিয়ে বলবা। সো যে কোনো সমস্যায়, আর কি লাগবে তোমাদের? আর তো কিছু থাকার কথা না, নাকি? সমস্যা নাই, ওকে ভাইয়া আমি করছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো দিন শেষে মানে হলো এই কথাগুলো কেন বললাম, সব কিছু রেজাল্টটা পাওয়ার জন্য। কিন্তু দুঃখজনক কথা কি জানো, তারপরেও অর্ধেক শিক্ষার্থী হারায় যাবে, এটা তুমি লিখে রাখো। এবং সেই শিক্ষার্থীটা হয়তো তুমি, তারপরেও অর্ধেক শিক্ষার্থী হাল ছেড়ে দিবে। তা এত কিছু দেওয়ার পরেও অর্ধেক শিক্ষার্থী দেখবা যে নাই, উদাও হয়ে গেছে। তুমি বলবা কি আশ্চর্য ঘটনা। তুমি মনে রাখবা তোমার চারপাশে সবাই স্বপ্ন পূরণের জন্য ছোটে না। তুমি কলেজে উঠলেই বুঝতে পারবা তোমার চারপাশে 1000 বন্ধুবান্ধব, এদের পড়ালেখার ধারে কাছে, তুমি অবাক হয়ে যাবে যে এরা করেটা কি। সবাই স্বপ্ন পূরণের জন্য ছোটে না। এবং এটাও মনে রাখবা সবার স্বপ্ন পূরণের দরকারও নাই, সবার ডাক্তারি পড়ার দরকারও নাই। কারো কারো পারিবারিক অবস্থা এতটাই ভালো যে তার 3 প্রজন্ম উইদাউট কোনো কাজ না করে চলে যাইতে পারবে। সো তার ডাক্তারি পড়ে কী করবে, এত কষ্ট করার কি দরকার আছে? আমার তোমার যাদের অবস্থা খারাপ, যাদের আমাদেরকে অবশ্যই নিজেদের জায়গা থেকে, নিজেদের অবস্থান থেকে নিজেদের টেনে তুলতে হবে। এবং সর্বশেষ কথা ভাইয়া, পুরো লাইফটা কোনো সুন্দর জায়গা না। আমি মনে করি লাইফে এই যে কষ্ট, এই যে রোগ শোক, এই যে ব্যথা, এই যে ফেইলুর, এটাই লাইফের মজা। লাইফ যদি এরকম প্লেন হয়ে যায় যে লাইক একটা রুমের মধ্যে আরাম করে তুমি অর্ডার দেওয়ার খাও, তাহলে তুমি পাগল হয়ে যাবা কয়েকদিনের মধ্যে। তুমি এই লাইফ ছেড়ে বেঁচে বস্তির মধ্যে চলে যাবে যে আমার এইসব লাগবে না, আমি রাস্তায় হাঁটতে চাই। বুঝতে পেরেছো? সো ওই যে বড় অট্টালিকায় থেকেও তার মনে সুখ থাকে না, কারণ হলো ওই যে এই লাইফে অভ্যস্ত হয়ে গেলে তার আর ভালো লাগে না। সো লাইফের মজা এটাই, এই যে হেরে যাবা, এই যে কষ্ট করতে হয়, এই যে মাঝে মাঝে একটু ঘুরলা, এই যে একদিন A+ পেলা, এই যে আরেকদিন পরীক্ষায় ফেল করলা, এই যে সামনে একদিন পড়া পারলা, এই যে আরেকদিন না পারলা, এভাবে এই জীবনটা চলে যাবে। এত সিরিয়াস হওয়ার কিছু নাই, কথায় কথায় ঝুলে যাওয়ার কিছু নাই যে আমার তো জিপিএ শেষ, আমার তো শেষ হয়ে যাবে। নো, একদমই না। জীবনে চলার জন্য আরও অনেক 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 ওয়ে আছে। ডাক্তারি মাত্র একটা ওয়ে, মেডিকেলের বাইরে হাজার হাজার মানুষ। মেডিকেল তো খুব কম মানুষ, তোমার আশপাশে তুমি কয়জনকে মেডিকেল দেখায় এমন না। ভালোভাবে সুস্থ থাকো, দেখা হচ্ছে ক্লাসে। পাশাপাশি ভাইয়া এক্সট্রা যে জিনিসগুলো দিব সেগুলো অবশ্যই ফলো করবা, হ্যাঁ? আর যারা এখনও ভর্তি হওনি ভাইয়া, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করে আমাদের ব্যাচটাতে তোমরা যুক্ত হয়ে যাও, হয়ে থাকো, করে দেখো, দেখবা যে তোমার জন্য একটা সুন্দর সূচনা অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে, আল্লাহ হাফেজ।